বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধী দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সিলেট এএমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার সর্দার বনিউল আহমেদ স্যার। স্যার, আমার এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডাক্তার শীর্ষক অনুষ্ঠানের সিলেটের ডাক মাল্টিমিডিয়াকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ স্যার। সুধী শ্রোতা, ক্যান্সার শব্দটি আমরা সবাই জানি। এই ক্যান্সার রোগ সারা বিশ্বে যে হারে বেড়ে চলেছে, এই জটিল রোগসমূহের তালিকায়, বিশেষত বিশ্ব তালিকায় এটা তৃতীয় স্থান দখল করে আছে। ক্রমাগতভাবে এই ক্যান্সার বৃদ্ধি আমাদের শঙ্কিত করে, আমাদের আহত করে, ব্যথিত করে। তাই সারা বিশ্বের ন্যায় আমাদের দেশ তথা বাংলাদেশেও এর প্রবণতা বেড়েই চলেছে। এই বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার। কেননা আমরা যদি সচেতন হই, আমরা যদি এর প্রতিরোধ সম্পর্কে জানতে পারি, কোথায় গেলে চিকিৎসা পাবো, কার কাছে গেলে পাবো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনগণ এই জটিল রোগ থেকে, এই কঠিন রোগ থেকে অবশ্যই ইনশাল্লাহ মুক্তি পাবে। শুধু দর্শক মণ্ডলী, বলা হয়ে থাকে যার হয় ক্যান্সার তার নেই অ্যান্সার। এই জটিল রোগের কারণেই এটা বলা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে এই রেডিওথেরাপি বিভাগ এবং পাশাপাশি শব্দ চয়ন আছে, যেটা কি অন্য একটি ডিসিপ্লিন বা বিভাগ, রেডিওলজি বিভাগ। তো রেডিওথেরাপি বিভাগটা হচ্ছে মূলত ক্যান্সার নিয়ে ওনারা গবেষণা করেন, চিকিৎসা দিয়ে থাকেন, চর্চা করেন এবং সেবা দিয়ে যান। আর রেডিওলজি যে বিভাগটি, সেটি হচ্ছে আমাদের এক্স রে অথবা সিটি স্ক্যান, এমআরআই, এই বিষয় অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে যে রোগ নির্ণয়ের যে পরীক্ষা, যে গার আমরা বলে থাকি, এই বিষয়টা রেডিওলজিস্টরা কাজ করে থাকেন। আর স্যার যে বিভাগের প্রধান আছেন সেটা রেডিওথেরাপি বিভাগ বা ক্যান্সার বিভাগ। এখানে বিভিন্ন সাইকেল, বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন যে অংশকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, যে ওনারা বলে থাকেন যে কয়টি সাইকেলে কোন ক্যান্সারের চিকিৎসা হবে সেটা বলে থাকেন এবং চিকিৎসা দিয়ে থাকেন। সেটা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে দিয়ে থাকেন। তো এই অতি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা। আমাদের সিলেট এএমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান স্যার এই বিভাগের, তার কাছে শুনবো, আপনাদের শোনার আমন্ত্রণ রইল। তো স্যার, এবার আমরা আলোচনায় ফিরে আসি। প্রথমে আপনার কাছে জানতে চাইব এবং দর্শকদেরও জিজ্ঞাসা, সেটা হচ্ছে রেডিওথেরাপি বিভাগটি কী এবং রেডিওথেরাপি কী এবং কেমোথেরাপি কী, সংক্ষেপে যদি একটু বলেন এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্যান্সার নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা বা পরিসংখ্যান বা এটা নিয়ে যারা গবেষণা করেন, জি এই গবেষণা করার এটা যারা করেন, এই যে বডি বলে গ্লোবোকন, জি এই গ্লোবোকন একটা অবজারভেশন করে ওনারা 2022 সালে ওনাদের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী 2022 সালে প্রায় নতুন ক্যান্সার আক্রান্ত সংখ্যা ছিল প্রায় 20 মিলিয়ন। জি এবং এর মধ্যে প্রায় ওই একই বছরে মৃত্যু সংখ্যা ছিল প্রায় অর্ধেক, জি 10 মিলিয়ন। জি এবং নতুন এবং পুরাতন মিলে প্রায় অ্যারাউন্ড 35 মিলিয়ন। জি এই বৃহৎ একটা অংশ, অর্থাৎ 230। তো এখন এই যে ক্যান্সারের ইয়েটা বাংলাদেশে, ওরা যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ অনুযায়ী যে পরিসংখ্যাটা দিয়েছেন, ওই সংখ্যা অনুযায়ী প্রতি বছর 2022 সালে নতুন ক্যান্সারে আক্রান্ত ছিল প্রায় 2.25 লাখ। এবং এর মধ্যে একই বছরে ক্যান্সার আক্রান্তের মৃত্যু হয়েছে প্রায় 1 লাখ। তো এই যে পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রায় 35 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত। তো এই যে একটা বৃহৎ অংশ, এটা একটা ভয়ানক চিত্র আমাদের সামনে আছে। এবং এইভাবে যদি হিসাব করে দেখা গেছে যে প্রতি 5 জনে, বিশ্বব্যাপী প্রতি 5 জনে একজনে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এই ক্যান্সারেরটা আমাদের এই ভয়াবহ চিত্রটা অনুযায়ী আমরা যদি ক্যান্সার যে আমাদের সম্মুখভাবে চিকিৎসা আমরা করতে যাই, মূলত 3টি চিকিৎসা আমরা করে থাকি ক্যান্সারের।
আপনার তিনটা রেডিওথেরাপি মডালিটি আমরা যেটা বলি, প্রথম হচ্ছে শল্য চিকিৎসক বা সার্জারি, জি দ্বিতীয়ত হচ্ছে রেডিওথেরাপি বা বিকিরণ বা রঞ্জন বিকিরণের মাধ্যমে আমরা চিকিৎসা করা। 3 নম্বর হচ্ছে আমরা যেটা বলি সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি। এই সিস্টেমিক থেরাপির মধ্যে আমরা সাধারণত কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এছাড়াও টার্গেট থেরাপি আমরা ব্যবহার করি। এই তাহলে আমাদের যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আমাদের যে রেডিওথেরাপি বিভাগ, এই বিভাগে রয়েছে রেডিওথেরাপি মেশিন এবং অন্তঃবিভাগে রয়েছে কেমোথেরাপির জি ব্যবস্থাপনা। আমাদের রেডিওথেরাপি যে মেশিনটি রয়েছে, আমরা এখানে ক্যান্সারের রেডিওথেরাপির যে অংশটা চিকিৎসা, এটা আমরা দিয়ে থাকি। এখানে প্রায় প্রতিদিন আমরা প্রায় ওসমানী মেডিকেল কলেজে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রায় 100 জনের মতো রোগী আমরা ক্যান্সারের চিকিৎসা করে থাকি শুধুমাত্র রেডিওথেরাপি মেশিন। জি জি এছাড়াও অন্তঃবিভাগে আমরা প্রতিদিন 15 থেকে 20 জন পেশেন্টকে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি অন্তঃবিভাগে। আর সার্জারি ব্যবস্থা আমাদের ওসমানী মেডিকেল কলেজে আছে, এখানে সার্জারি করেও ক্যান্সার চিকিৎসা করা হয়। সুতরাং আমাদের যে ক্যান্সার চিকিৎসার যে পরিধি, এই পরিধির যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই আমাদের ওসমানী মেডিকেল কলেজে দেওয়া সম্ভব। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে আপনার বক্তব্য প্রকাশ করলেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটি বললেন যে সারা বিশ্বব্যাপী ক্যান্সারের হার, এই যে বৃদ্ধির হার বললেন, যে 22 সালের যে গবেষণা এবং পরিসংখ্যানে যেটা বিশ্বব্যাপী এই ক্যান্সার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেখানে দেখা যায় যে যে পরিমাণ প্রায় 20 মিলিয়ন লোক বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে, তার মধ্যে 2/3 অর্থাৎ এখানে 15 মিলিয়নসই এবং মারাও যাচ্ছে। এবং আমাদের প্রায় বাংলাদেশে একইভাবে দেখা যায় যে 2.25 লাখ আক্রান্তর মধ্যে 2/3 এটা এই রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে। তো কাজে এই যে বৃদ্ধি, অর্থাৎ 22 আজকে চলছে 25 সাল, এখানে হয়তো মাঝখানে আবার পরিসংখ্যান করে আরও হয়তো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আমি একটু ইন্টারাপশন করি এখানে। আসলে যে পরিসংখ্যান অনুযায়ী বলছেন যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে একটা সময় দেখা যায় 2050 সালে বর্তমান যে ট্রেন্ড আছে এটা প্রায় ডাবল হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ স্যার। স্যার যেটি বললেন এতে আরও অ্যাড করলেন, অর্থাৎ যোগ করলেন যে 2050 সালের মধ্যে এর ট্রেন্ড যদি আরও বাড়ে এবং বাড়বেই, তাহলে জনশূন্য হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে এই রোগের কারণে। তো কাজেই এই যে বৃদ্ধির হার, এরা ক্রমাগত এটা যদি কমাতে হয় তাহলে আমাদের সচেতন হতে হবে এবং এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা পর্যায়ে সরকারি সংস্থা থেকে, সেটা অধিদপ্তর, মন্ত্রণালয় এবং জনসচেতনতা নিজের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের যে শহুরে জীবন আছে, এই আমাদের জীবনযাপনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এবং চিকিৎসক নির্বাচন করে যখনই এই ক্যান্সারের ধরা পড়বে প্রাথমিক পর্যায়ে এগুলো আমাদের সংশ্লিষ্ট চিকিৎসক শরণাপন্ন হতে হবে। শ্রোতা দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রবণতাটা যাতে কমানো যায় সেই জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2টি বিভাগ কাজ করছেন। স্যার যেটি বললেন, একটা অন্তঃবিভাগ আর একটা বহির্বিভাগ। বহির্বিভাগে রেডিওথেরাপির মাধ্যমে স্যার যেটি 3ভাবে দেওয়া হয়, একটা শল্য চিকিৎসা বা সার্জারির মাধ্যমে অপারেশন করে সেই যে ক্যান্সার যার হয়েছে সেটা নির্মূল করার পরেও এর জার্ম থেকে যায়। কাজে এইটা যাতে রেডিওথেরাপির মাধ্যমে, রশ্মির মাধ্যমে, যেটা এই রঞ্জন রশ্মির মাধ্যমে এটা কমানো হয় বা পুড়িয়ে দেওয়া হয়, তখন আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা পদ্ধতি। আরেকটি বললেন এটা বহির্বিভাগের কাজ। প্রায় বললেন এখানে প্রায় প্রতিদিন 100 জন কমপক্ষে রোগীকে সেবা দেওয়া হয়ে থাকে। কাজে আপনারা এরকম কোনো রোগাক্রান্ত ব্যক্তি পেলে বা পরিবারে থাকলে বা পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে তাদের এই ধরনের আক্রান্ত হলে সাথে সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসবেন। অন্তঃবিভাগের কথা যেটি বললেন, ভর্তি হওয়ার মাধ্যমে যেটা করা হয় সেটা কেমোথেরাপির মতো, অর্থাৎ ওষুধ খাইয়ে দিয়ে তার মাধ্যমে যে চিকিৎসাটা করা হয় এটা কেমোথেরাপি বলা হচ্ছে। এটা বিভিন্ন সাইকেল আছে, তো এই বিভিন্ন সাইকেল অনুযায়ী দেওয়া হয়ে থাকে। আর পরবর্তী পর্যায়ে যেটা আমরা আগেই বলছি যে শল্য চিকিৎসা দিয়ে এটা ছোটো করার মাধ্যমে অথবা কেটে দেওয়া বা ওটা এখানে বড় অংশটা ছোট করে দেওয়ার পরে যে পরিমাণ ওনার চিকিৎসা দিতে পারবেন সেই অনুযায়ী চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে। তো আমরা আশা করব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি বিভাগে আপনারা যোগাযোগ করলে এই সেবাটা পাবেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার স্যারের কাছে আমাদের প্রথম প্রশ্ন শুনলাম, দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। স্যার, আপনাদের রেডিওথেরাপি কী কী চিকিৎসা দিয়ে থাকেন, কোন কোন রোগের ক্ষেত্রে এটা সাধারণত? আসলে আমাদের এই বিভাগটি হচ্ছে রেডিওথেরাপি বিভাগ, কিন্তু এই রেডিওথেরাপি বিভাগ হলেও এখানে ক্যান্সারের যে বেসিক যে ট্রিটমেন্টগুলি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি বিভাগ ছাড়া বাকি যে অংশটা রয়েছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, এই দুটারই চিকিৎসা আমাদের এখানে করা হয়।
আসলে অ্যাডাল্ট যে ক্যান্সারগুলি বেশি, আমরা যেগুলো বয়স্ক রোগের যে ক্যান্সারগুলি আছে, বিশেষ করে সলিড টিউমার আমরা যেটা বলি, জি হেড টু টেল, আমরা সব ধরনের সলিড ক্যান্সারের চিকিৎসা আমরা করে থাকি। জি যেমন সাধারণত আমরা ব্রেস্টের ক্যান্সার যেটা বলি, জি সার্ভাইকাল ক্যান্সার, জরার মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার, ব্রেনের যে কোনো ক্যান্সার, আমরা ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, জি তারপর এই অত্র অঞ্চলে যে সবচেয়ে বেশি ভয়াবহ আমাদের জি 2022 সালে, সরি 23 সালে আমাদের একটা ডাটা আছে ওসমান মেডিকেল কলেজের, এক বছরে আমরা প্রায় 900 নতুন রোগী ক্যান্সারে শুধুমাত্র রেডিওথেরাপি পেয়েছেন 900-র উপর রোগী। এর মধ্যে আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রায় 40% উপরে হচ্ছে মুখ গহ্বর ও গলার ক্যান্সার। জি জি এই ক্যান্সারের প্রবণতা আমাদের এই অত্র অঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগে খুব বেশি। এটা একটা বড় কারণ হয়তো হয়তো হতে পারে যে আমাদের এখানে এই অঞ্চলটায় হয়তো পান খায়, সাদা সুপারি, জর্দা, এটা একটা প্রবণতা রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস সত্য মনে হচ্ছে আমাদের কাছে যে আমাদের এই সারা বাংলাদেশে আমি যতটুকু জানি যে ধূমপানের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট টি বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী জি বাংলাদেশে প্রায় 160-এর উপর চা বাগান রয়েছে, জি জি এবং এর মধ্যে চা শ্রমিক যারা প্রায় 1,40,000 উপর শ্রমিক রয়েছে, জি এবং এর একটা বড় অংশ এই সিলেট বিভাগে রয়েছে। জি জি এবং এরা এদের যে বড় অংশের মধ্যে অনেকে ধূমপায়ী এবং মাদক সেবন করে। মদ্যপায়ী, এবং কি অনেকে আনহাইজেনিকভাবে ওনারা পরিবেশ বা পরিস্থিতি অনেকটা আনহাইজেনিক হয়তো, বা মাল্টিপেরিটি আমরা যেটা বলি, অধিক সংখ্যক ইয়ে নিয়ে বাচ্চা নেওয়া, আর্লি ম্যারেজ, খুব অল্প বয়সে বিয়ে করা। জি জি তো এই যে ক্যান্সারগুলি, গলা, মুখ গহ্বর ও গলা ক্যান্সার, এই সংখ্যা প্রায় 40%। 40%। তো 900 পেশেন্টের মধ্যে 900টা ক্যান্সার রোগী আমরা গত 23 সালে আমরা দিয়েছি রেডিওথেরাপি। এর মধ্যে 40%-এর উপরে হচ্ছে আমাদের হচ্ছে মুখ গহ্বর ও গলা ক্যান্সার। আমি এই প্রসঙ্গটা এই জন্য নিয়ে আসছি যে আমরা আসলে অনেক রোগেরই ক্যান্সার ট্রিটমেন্ট করে থাকি, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মুখ গহ্বর ও গলার ক্যান্সার। সচেতন হওয়া দরকার, সচেতনতা দরকার। পায়ুপথের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, নাড়িভুঁড়ির ক্যান্সার, বিভিন্ন রকম ক্যান্সার আমরা ট্রিটমেন্ট করে থাকি। থ্যাংক ইউ স্যার, সুন্দর বক্তব্য দিলেন এবং বিশ্লেষণ করলেন, এবং আমাদের জনগণ অবশ্যই সচেতন হবে। আমাদের শ্রোতা দর্শকের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই, স্যার যেটি বললেন যে বিভিন্ন অংশের, অর্থাৎ আমাদের হেড টু টো পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্যান্সারই হতে পারে। তো এটার জন্য বিভিন্ন বিভাগগুলো রয়েছে, সেটা আমরা বলি সার্জারি বিভাগ বলি, গাইনি বিভাগ বলি, অথবা নিউরো সার্জারি বলি, অথবা যে কোনো সার্জিক্যাল লাইন, পেডিয়াট্রিক সার্জারি হোক, অর্থোপেডিক সার্জারি হোক, এই সার্জিক্যাল যে বিভাগগুলো আছেন, তো তারা সাধারণত দেখা যায় এখানে বিভিন্ন অসুখ নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীগুলো আসেন। পরবর্তী পর্যায়ে নাক কান গলা বিভাগও যে বলে থাকি, তো এই যে বিভাগগুলো যখন স্বর্ণপূর্ণ হয় তখন অপারেশনের মাধ্যমে, এটা অপারেশন করার পরের যে অংশগুলো, অথবা দেখা যায় আমাদের ডেন্টাল বিভাগে, ডেন্টিস্ট্রি বিভাগ যেটা আছে, তো সেখানে দেখা যায় অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ এখানেও চলে আসে। তখন তাদের কিছু অংশ অপারেশনের পর সলিড যে অংশ, স্যার যেটি বললেন, সলিড যে ক্যান্সার, এটার চিকিৎসায় সাধারণত দেওয়া হয়ে থাকে। তো এখানে গত 2023 সালের যে পরিসংখ্যান স্যার বললেন, প্রায় 900 রোগী ক্যান্সার আক্রান্ত ওনার সেবা দিয়েছেন এক বছরে। তার মধ্যে 40% মুখ গহ্বরের ক্যান্সার, অর্থাৎ মুখের ভেতরের অংশের ক্যান্সার। সেটা আমরা মুখের ভেতর জিহ্বা থেকে শুরু করে আমরা যেটা প্যালেট বলি, উপরের অংশ নিচের অংশে, অথবা ম্যান্ডিবল বলি, অথবা যে দন্তর পাশে যে মাড়ি আছে, মাড়ির অংশে ক্যান্সার হয়ে থাকে। তো এটা 40 ভাগ। এই 40 ভাগ সিলেট বিভাগে সবচেয়ে বেশি স্যার যেটি বলি, কেননা এখানে সিলেট বিভাগে পান খাওয়া, জর্দা খাওয়া, সুপারি খাওয়া থেকে শুরু করে এখানে ধূমপায়ীর সংখ্যা চা বাগানের মধ্যে বেশি থাকে, মাদক সেবীর সংখ্যা বেশি থাকে। তাদের কাজের কারণে, হয়তো তাদের অবস্থার কারণে, অথবা দেখা তাদের পরিবেশের কারণে এটা নিয়ে থাকেন, যেটা সামাজিকভাবে সচেতন তাদেরও করা দরকার। আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার যে আমরা ধূমপায়ী যেটা ছিলাম, ধূমপান বন্ধ করতে হবে, মদ্যপান বন্ধ করতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে, এবং আমাদের পানের সাথে সাদা পাতা, জর্দা এগুলো পরিহার করতে হবে। তাহলে আমাদের এই সবচেয়ে দুরারোগ্য ব্যাধি, যেটা মৃত্যুকে আলিঙ্গন করায় ফেলে, অর্থাৎ মৃত্যুমুখে পতিত হয় অতি তাড়াতাড়ি, এই আমাদের দুরারোগ্য ব্যাধি থেকে অবশ্যই আমাদের সচেতনতা প্রথম প্রয়োজন। সচেতন হলেই পরবর্তী পর্যায়ে এর হার কমে আসবে। তো কাজেই এই 40% উপরে এই 2023 সালের পরিসংখ্যানে মুখ গহ্বরের ক্যান্সার, এটা থেকে আমরা মুক্তি পাবো। আমরা আশা করি এই ব্যাপারটা সবাই সচেতন হবেন, সবাই এটা পালন করবেন। পাশাপাশি অন্যান্য যেমন ব্রেস্টের ক্যান্সার স্যার বললেন, পায়ুপথের ক্যান্সার বললেন, খাদ্যনালীর ক্যান্সার বললেন, ব্রেনের ক্যান্সার বললেন, এগুলোর জন্য সারা চিকিৎসা দিয়ে থাকেন। তো এইগুলো আমাদের যে সমস্ত
যে অপব্যবহার কিছু কিছু জিনিসের, যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, খাবারের আমাদের যে সমস্ত শরীরের গঠনমূলক কাজ করে সেই খাদ্য গ্রহণ করতে হবে, হোক সুষম খাদ্যটাই খাওয়া দরকার, এবং যার মধ্যে যেমন বিভিন্ন রকমের খাবারের মধ্যে রং মিশ্রণ করা হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল মিশ্রণ করে, এই জাতীয় খাবার পরিহার করতে হবে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এই ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার, এবং যারা শুনছেন এবং যারা শুনছেন না, যারা শুনছেন তারা, যারা শুনছেন না তাদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি যে স্যার, একটা কথা আছে বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, বা দেখা যায় শহরে অনেকে বুঝতে চান না যে আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমি যদি ক্যান্সারের রেডিওথেরাপি কেমোথেরাপি নিতে যাই তাহলে আমার চুল পড়ে যাবে। তো এই যে চুল পড়ার একটা ভয়ভীতি মানুষের মধ্যে দানা বাঁধে, যে এই জন্য অনেকে আসতে চান না। আবার আসলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বল্ডনেস বা এই চুল পড়ে যাওয়ার যে এই রোগটা কারোর কোনো থাকে, এটা কি শতভাগই এটা সঠিক, নাকি এটা এই ব্যাপারে আপনার সংক্ষেপে একটু যদি বলেন। আসলে মিথ, কুসংস্কারটা আমাদের এটা ওতপ্রোতভাবে জড়িত আমরা। তো এই মিথটাকে আমাকে চ্যালেঞ্জ হিসেবে ধরতে হবে। আসলে আমরা সবাই সবসময় ক্যান্সারের সাথে আমরা কিন্তু ওরিয়েন্টেড না। আমাদের জনগোষ্ঠী মধ্যে হয়তো একটা অংশ ক্যান্সার আক্রান্ত হয়। সবাই যখন একটা পরিবেশে, একটা ফ্যামিলিতে বা পরিবারে যখন ক্যান্সার আক্রান্ত হয়, তখন একটা বড় ধরনের একটা ব্রেক থ্রু আসে, নতুন করে সবার জন্য একটা নতুন একটা বিষয় এটা। সে বিষয়ে আসলে অনেকের কাছ থেকে অভিজ্ঞতা, অনেকে শুনে চুল পড়ে যায় বা নানান ধরনের প্রবলেম। আসলে দেখেন, সিম্পল যদি আমরা একটা প্যারাসিটামল খেয়ে থাকি, তখনই কিন্তু একটা ব্রেনে একটা হ্যাং আপ হয়। তো এই যে জিনিসটা, আর কেমোথেরাপি একটা সাইটোটক্সিক ড্রাগ। সো যেহেতু এটা সাইটোটক্সিক, আমি প্রায়ই বলি পেশেন্টকে এটা এক ধরনের বিষ। বিষ কথা বলার উদ্দেশ্য এটা যে ওনার মাইন্ড সেট আপ হওয়ার জন্য, যে এটা একটা বিষ, এটা আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং বিষটা দিয়ে আমি কি করতে চাচ্ছি, আমি ক্যান্সারের সাথে যুদ্ধ করতে চাচ্ছি। সো এইভাবে তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। পাশাপাশি যে চুলের বিষয়টা, হ্যাঁ, কিছু কিছু ড্রাগ, সব ড্রাগ করে না, খুবই কিছু কিছু ড্রাগ হয়তো চুল পড়তে পারে, অনেকে একটু নেইল বা নখের কালার চেঞ্জ হতে পারে, হ্যাঁ, চুল সবার জন্য না, সবার জন্য না। আবার অনেকের হয়তো একটু কালারও চেঞ্জ হতে পারে, বডির কালার চেঞ্জ হতে পারে। এই ধরনের কিছু টক্সিসিটি বা সাইড এফেক্ট থাকতেই পারে, সব ওষুধেরই যেমন থাকে, সবাই থাকে। তবে এটা আসলে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, কারণ যেটা আবার চুল পড়বে, হেয়ার লস, এটা জাস্ট ডিউরিং কেমোথেরাপি, শুধুমাত্র কেমোথেরাপির সময়টা পড়তে পারে। যখনই কেমোথেরাপিটা শেষ হয়ে যাবে, পরবর্তীতে এটা আবার সে আগের মতো রিগেইন করে চুলটা। তো এটা নিয়ে আমার মনে খুব মেজর। ঠিক, থ্যাংক ইউ স্যার, সুন্দরভাবে আপনি এটা বর্ণনা করলেন, আমাদের যারা শুনছেন তারাও বুঝলেন। কাজেই শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে রেডিওথেরাপি কেমোথেরাপি যেই নেবে তার মানে সবারই চুল পড়ে যাবে, আসলে তা না। এটা নির্দিষ্ট একটা সংখ্যক যে সমস্ত রোগী আছে তার হয়তো পড়তে পারে, কিন্তু বড় অংশেরই এই চুল পড়া বা বল্ডনেসটা এটা হয় না। তবে প্রতিটা ওষুধের যেমন একটা কমপ্লিকেশান বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেই হিসাবে এটা হতে পারে। বেশ কয়েকগুলো সাইকেল নিতে হয় এটা, পাশাপাশি টক্সিসিটি এর একটা আছে। তো কাজে এটা নিতে হবে। এটা স্যার যেটি বললেন যে বিষ, আসলে বিষ মানে এটা বোঝাচ্ছেন যে এই যে আমাদের অত্যন্ত জরুরি এবং অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ শরীরের উপর আসলে একটু প্রতিক্রিয়া হিসেবে চুল পড়তেই পারে, কিন্তু আমাদের ক্যান্সারের সাথে যুদ্ধ করে ক্যান্সারকে পরাস্ত করার পরে আবার এই চুলটা আপনার ফিরে আসবে। কাজে আপনি এই ভয়ে যে আমার চুল পড়ে যাবে জন্য নেবেন না, তার জীবনকে আগে বাঁচাতে হবে। আগে নিজে বাঁচুন, এবং আপনি বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, পরিবার বাঁচবে। কাজে আমরা আশান্বিত হতে পারি যে এই ভয়টা আশা করি আলোচনার পরতে আপনাদের দূর হয়ে যাবে। কাজেই যে আপনারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ, যেটা ক্যান্সার বিভাগে এসে অবশ্যই আপনারা এই সহযোগিতা নেবেন, এই সেবাটা আপনারা নেবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা অন্য প্রশ্নে যাই। স্যার, এবার আমরা জানতে চাইব যে এই যে আপনারা রেডিওথেরাপির মাধ্যমে, কেমোথেরাপির মাধ্যমে, আপনার বিভাগের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, তো এই চিকিৎসার জন্য কি ঢাকা বা বিদেশে যাওয়ার দরকার আছে? সুন্দর একদম সমসাময়িক একটা কোশ্চেন করেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমে বলেছিলাম যে ক্যান্সার চিকিৎসায় 3টা মডালিটি। একটা হচ্ছে শল্য চিকিৎসা, সার্জারি, দুইটা হচ্ছে বিকিরণের মাধ্যমে চিকিৎসা বা রেডিওথেরাপি, আর একটা হচ্ছে কেমোথেরাপি, সিস্টেমিক থেরাপি। তো আসলে রেডিওথেরাপি, আমি যদি প্রথম রেডিওথেরাপির কথা বলি, রেডিওথেরাপির যে হাই টেকনোলজির যে বিষয়গুলি আছে, রেডিওথেরাপি মেশিনের যে হাই টেকনোলজির যে বিষয়গুলি আছে, এই মেশিনগুলি টেকনোলজি বাংলাদেশে এখন শহরকেন্দ্রিক
বিশেষ করে ঢাকা শহরে অনেক হাই টেকনোলজি মেশিন কিন্তু সিলেট ঢাকা শহরে আছে বেশ কয়েকটা সেন্টারে, 8 থেকে 10টা সেন্টারে ভালো ভালো সরকারি এবং বেসরকারি উদ্যোগে করা হয়েছে এবং এখানে খুব হাই টেকনোলজিতে রেডিওথেরাপি দেওয়া হয়। এছাড়াও আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে সিলেট, চিটং, রাজশাহী, খুলনা, রংপুর এবং রাজশাহীতে এসব জায়গায় কিন্তু রেডিওথেরাপি আধুনিক চিকিৎসার মাধ্যমে গত 18 সালে আমাদের এখানে 8টি মেশিন নতুন কোবাল সিস্টেম সংযোজন করা হয়েছে এবং এর মাধ্যমে আমরা মোটামুটি ভালোভাবে চিকিৎসা করতে পারতেছি। এবং যে আধুনিক চিকিৎসার কারণে যে বিষয়টা সেটা আসলে আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে বেশ উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতীব অল্প সময়ের মধ্যে আমরা আশাবাদী সারা বাংলাদেশে প্রায় 8টা বিভাগে 8টা 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টার এবং এই 100 শয্যা বিশিষ্ট আপনাদের তো মেডিকেল হাসপাতালেও তো সিলেট মেডিকেল কলেজে 17 তলা একটা বিল্ডিং কাজ প্রায় কমপ্লিট এবং এখানে সরকারের উদ্যোগে এখানে নতুন করে 4টি মেশিন আসবে এবং 2টি কোবাল 60 মেশিন, 2টি লিনেক মেশিন, আধুনিক মেশিন, কোবাল 60 মেশিন। এমনকি ঝরার মুখের ক্যান্সারের জন্য আমরা যেটা খুব ভুক্তভোগী সিলেটে, ঝরার মুখে ক্যান্সারের জন্য আমাদের একটু ল্যাকনেস রয়েছে, যেটা ব্রাকিথেরাপি বলি আমরা, এটা সিলেটে হচ্ছে না। তবে খুব ভেরি রিসেন্টলি এই মেশিন আমাদের চালু হলে ব্রাকিথেরাপি পর্যন্ত আমরা এখানে সেবাটা চালু হবে। তো সব মিলে একটা ক্যান্সার পেশেন্টের জন্য রেডিওথেরাপি যে বিষয়টা সারা বাংলাদেশের মধ্যে এখন হয়তো ঢাকা কেন্দ্রিক, কিন্তু খুব ভেরি রিসেন্টলি এই 4টা বিভাগ চালু হলে, 8টা বিভাগে মেশিন চালু হলে এই সেবা আমার মনে হয় না রেডিওথেরাপির জন্য বাইরে ইভেন কি পেরিফেরি থেকে ঢাকাও যাওয়া আশা করি লাগবে না মেশিনগুলো চালু। ধন্যবাদ। আমি পাশাপাশি আরেকটু সময় নিব, সেটা হচ্ছে কেমোথেরাপি। তো কেমোথেরাপি যে বিষয়টা আমাদের সরকারি হাসপাতালগুলিতে বিশেষ করে আমাদের পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার ডক্টর ওমর রাশেদ মনির স্যার এবং আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান চৌধুরী স্যারের উদ্যোগে আমরা এবং সহযোগিতা, বিশেষ সহযোগিতা আমাদের প্রায় প্রতিদিন 15-20 জনকে পেশেন্টকে কেমো দেওয়া হচ্ছে এবং এই ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি অধিকাংশ ওষুধই আমরা সরকারিভাবে সাপ্লাই দিতে পারতেছি। হয়তো কিছু ওষুধ কেনা লাগতেছে, কিন্তু ম্যাক্সিমাম ওষুধই আমরা সরকারিভাবে সাপ্লাই দিতে পারতেছি। সো আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইভেন কি আরেকটি নিউজ হচ্ছে যে বাংলাদেশের এখন অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা কিন্তু এই কেমোথেরাপি ড্রাগগুলি বাংলাদেশে তৈরি করতেছে এবং এটি বিদেশে এক্সপোর্ট করতেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং ওরা এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিও আমাদের সাথে পাশাপাশি আগাচ্ছে। তো একটা সময় আশা করি ভেরি রিসেন্টলি সামনে হয়তো আমাদের এই যে কোশ্চেনটা করলেন, আমরা এটা আমরা খুব দ্রুতই এটাকে সমাধান হবে। ধন্যবাদ স্যার আপনার পরিশীলিত বক্তব্যের জন্য এবং বিস্তারিত বলার জন্য। শ্রোতা দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটি বললেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং হাসপাতালে আমাদের যে অত্যাধুনিক মেশিন, যে কোবাল 60 মেশিন যেটি আছে, তার মাধ্যমে আমাদের রেডিওথেরাপি দেওয়া হচ্ছে এবং সম্প্রতি অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছেন। আমাদের 17 তলা ভবন সম্পূর্ণ হয়েছে, লোকবলও এটা নিয়োগের এটা শুরু হয়ে গেছে এবং বাকি যেগুলো অর্থাৎ পুরাতন যারা আছে তারা তো চালাচ্ছেন বা চালাবেন, নতুনভাবে লোকবল তারা নিয়োগ দেবেন এই আশা তারা দিয়েছেন। কাজে এটা চালু হয়ে গেলে আমাদের 8টা বিভাগের ন্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেও আমাদের 17 তলা ভবনে ক্যান্সার যে বিভাগ বা রেডিওথেরাপি বিভাগের জন্য আমরা আলাদা সুপ্রশস্ত আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে এবং জায়গার মাধ্যমে আরও বেশি সংখ্যক সিলেটবাসীকে আমরা সেবা দিতে পারবো এই বিভাগের মাধ্যমে। তার জন্য যে লাইনাক মেশিন যেটা, এইটা সরকার ইমিডিয়েটলি এটা সরবরাহ করবেন সিএমএসডি থেকে, আমরা আশাবাদী। এবং এতে করে হবে কি, আমাদের অন্যান্য যে অত্যাধুনিক সারা বিশ্বব্যাপী যে চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে সেইটা আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকেই আমরা দিতে পারবো। এবং এটা আসার কথা, আমাদের আগের যে কোবাল 60 মেশিন নষ্ট হয়ে গেছে স্যার যেটি বললেন, সেটা আমাদের সুযোগ্য অধ্যক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী স্যারের সহযোগিতায় এবং আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির স্যারের সহযোগিতায় অতি স্বল্প সময়ের মাধ্যমেই নষ্ট হয়ে যাওয়ার পরে ওনার ঠিক করে এনে দিয়েছেন। মেরামত করার কারণে প্রতিনিয়তই এখন আগের মতোই এই ক্যান্সার রোগীরা সেবা পাচ্ছেন। কাজেই যারা এই চিকিৎসা নিতে চান অবশ্যই অতি সত্বর যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা আরও বলতে চাই যে জিনিসটা, সেটি হচ্ছে ব্রাকিথেরাপি নামে আর একটা পদ্ধতি মাধ্যমে
এটা জরায়ুমুখ ক্যান্সারকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আমরা প্রায় শুনি যে আমাদের মাদের স্তন ক্যান্সার যেমন হয়, জরায়ুমুখ ক্যান্সার, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং এটার জন্য স্ক্রিনিং সিস্টেম করা হয়েছে ভায়া একটা পদ্ধতি যেটা আছে তার মাধ্যমে এটা অর্গানাইজ করে এবং মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে এটা নির্ণয় করা হয়ে থাকে। পাশাপাশি আধুনিক যে ব্যবস্থা সেটা এই ক্যান্সার থেরাপি নির্মূলের জন্য যে থেরাপি দেওয়া হয় সেটা ব্র্যাকি থেরাপি বলা হয়। সেই মেশিনটাও অল্প সময়ের মধ্যে আশা করি সরকার এদিকে নজর দেবেন এবং আমাদের যেহেতু আশা দিয়ে গেছেন, আশা করি বেশ কিছুদিন আগে আমাদের যে উপদেষ্টা ছিলেন তিনি ভিজিট করে গেছেন, বেগম নূরজাহান বেগম, কাজেই তিনিও বলে গেছেন যে অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাটা করে দেবেন। তো আমরা আশান্বিত এবং আশাবাদী এই মেশিনগুলো সম্পূর্ণ হলে আমাদের 17 তলা বিল্ডিং অচিরেই এটা উদ্বোধন করা হবে, তার মাধ্যমে আমরা এই বিভাগের সেবা দিতে পারবো বলে আমরা আশাবাদী। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যারের কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা প্রায়ই যে জিনিসটা দেখি যে ক্যান্সার থেরাপির জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের তো দরিদ্র দেশ, কাজেই প্রান্তিক জনগোষ্ঠী বেশি, তাদের কাছে বিভিন্ন রকমের অর্থনৈতিক দৈন্যতা দেখা দেয়। কাজেই এই কয়েকটি সাইকেল যেহেতু নিতে হয়, বিদেশ থেকে ওষুধপত্র আসে, এরও দাম বেশি, পাউন্ড ডলার দাম বৃদ্ধি হয়, আরও দাম বেড়ে গেছে, এক্সপোর্ট না করে মানে এটা ইম্পোর্ট করতে হয়। তবে যেটি আপনি বললেন আমাদের দেশের বেশ কয়েকটি প্রাইভেটাইজেশন যে সমস্ত কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানি, তাদের মাধ্যমে অনেক ঔষধগুলো তৈরি করছে, এটা বিদেশ যেমন এক্সপোর্ট হচ্ছে, আমাদের দেশের এই ক্যান্সার থেরাপির জন্য সুযোগ সৃষ্টি করে দিছে। তো এটা আমরা আশান্বিত, আশাবাদী। কিন্তু দেখা যায় স্যার যে এই যে বেশি অর্থ দিতে হয়, খরচ করতে, এটি কি কোনোভাবে সরকার সহযোগিতায় বা কোনোভাবে কমানোর সম্ভব হবে কিনা ভবিষ্যতে, এটা বলে আপনার কী ধারণা? ধন্যবাদ আপনাকে। আসলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় উদ্যোগ নেওয়া অনেক কঠিন কাজ। তবে আবার সরকার একা সব কিছু করা খুব কঠিন। তো আমাদের ওপিনিয়ন হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগ, এই দুই উভয়েরই উদ্যোগ দরকার এখানে। এখানে আমরা পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ, যেটা পিপিপি যেটা বলে, ওই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও কিন্তু এটা আগানো সম্ভব। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এটা উদ্যোগ নেবে এবং আমরা আশাবাদী উদ্যোগ নেবে। আবার আমি আগে অবশ্যই এটার অ্যান্সার দিয়েছি যে সরকার কিন্তু এখন প্রায় সব ধরনের ওষুধই, সব ধরনের কেমোথেরাপি ড্রাগ কিন্তু সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি 15 থেকে 20 জন পেশেন্টকে আমরা কেমোথেরাপি দিচ্ছি প্রতিদিন, এবং বিনা পয়সায় ম্যাক্সিমাম প্রায় 2/3 ড্রাগ আমরা বিনা পয়সা সাপ্লাই দিচ্ছি, হয়তো কিছু পেশেন্ট কেনা লাগে। তো আমি সরকারি উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এবং এই 17 তলার নতুন যে বিল্ডিং 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টার চালু হবে, সেখানে হয়তো আরও বড় পরিসরে হয়তো এই ধরনের সুযোগটা তৈরি হবে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটি বললেন যে ক্যান্সারের ড্রাগস মানে ওষুধের অনেক দাম, কয়েকটা সাইকেলতে অনেক খরচ পড়ে, আসলে তা না। সরকারি হাসপাতালে আপনারা আসুন, প্রাইভেট হাসপাতালে যখন আপনারা যাবেন, স্বাভাবিকভাবেই তাদের এই ওষুধগুলো এবং সুযোগটা তাদের তো অর্থের বিনিময়ে যেমন কিনতে হয়, এই জন্য জনের কাছ থেকে নিতেই হয়, এই জন্য পরিমাণটা বেড়ে যায়। কিন্তু 2/3 যে ওষুধপত্র এই চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে, সরকার বিনা পয়সায় দিচ্ছেন। কাজে সরকারি হাসপাতাল, বিশেষ সিলেট বিভাগের আমাদের সবেধন নীলমণি টার্সিয়ারি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের একমাত্র বিভাগ ক্যান্সার যে চিকিৎসা আশা ভরসা স্থল হচ্ছে আমাদের রেডিওথেরাপি বিভাগ বা ক্যান্সার বিভাগ। এই বিভাগে আসলে আপনি সরকারি ওষুধপত্র 3 ভাগের, আপনার 4 ভাগের 3 ভাগ ঔষধ আপনি বিনামূল্যে পাবেন, সেবাটা পাবেন। আর যেগুলো নাই, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ফার্মেসিতে তো অনেক ওষুধ থাকে না, বিভিন্ন ফার্মেসি যেমন এনে এটা তারা বিক্রয় করে, তেমনিভাবে সরকারের লিমিটেশনস আছে, তার মধ্যে 1/3 3 ভাগের 1 ভাগ ওষুধ হয়তো কেনা লাগবে, সেটা খুব বেশি না। কাজে আপনারা আতঙ্কিত হবেন না, ভীত হবেন না, সরকার বহুত অনেক চেষ্টা করছেন। এবং স্যার যেটি বললেন 17 তলা বিল্ডিংয়ের 100 শয্যার এখানে আমাদের রোগীদের সেবা দেওয়ার সুবিধা হবে এবং সব সুযোগ হবে। হয়তো অদূর ভবিষ্যতে এটা চালু হয়ে গেলে এই সমস্যাটা থাকবে না এবং আমরা শতভাগ বিনা পয়সায় এই আমার জনগোষ্ঠীকে, আমাদের এই বাংলাদেশি মানুষদের, ভাই বোনদের, এই জনগণকে আমরা এই ক্যান্সার সেবা ফ্রি দিতে পারবো। আমরা চাই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হোক, বাংলাদেশ রেমিটেন্স বিদেশ থেকে আসুক, দেশের অর্থ বিদেশে না পাঠিয়ে এটা দেশের কাজেই এটা নিয়োজিত থাকুক। এই জন্য স্যার যেটি বললেন সরকারি বেসরকারি, অর্থাৎ আমাদের যে প্রাইভেট যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে বা বিভিন্ন যে সমস্ত আমাদের দক্ষ যে সমস্ত কর্মী বাহিনী আছে, দক্ষ যে সমস্ত কর্তা ব্যক্তিগণ আছে, তাদের সার্বিক সহযোগিতায়
সেটা সকল আমাদের সরকার, বেসরকারি রাজনৈতিক দল এবং সমাজের যারা উচ্চ পদে আছেন, সমাজের যারা বিভিন্ন সম্পদশালী ব্যক্তি আছেন, সবার সহযোগিতায় সরকারি বেসরকারি সব পর্যায়ের লোক মিলে আমরা চাইব যে এই বিভাগটি, শুধু এই বিভাগ না, অন্য বিভাগের পাশাপাশি এই ক্যান্সার বিভাগটিও যাতে বিনা পয়সায় এর ওষুধপত্র এবং সেবাগুলো পান, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের সময় ফুরিয়ে এসেছে। তো যাওয়ার আগে স্যারকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবারও সাদর অভিনন্দন, সালাম এবং ফুলেল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামী শুক্রবারে আবারও একই সময়ে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।